নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকেই স্বাগতম। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার একটা কথা বলতেন যে বাইরের লোক। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন রাজ্যে আসতেন, রাজ্যে এসে মিটিং করতেন, মিছিল করতেন, সেই সময় তিনি বারবার করে বলেছেন, একবার নয় একাধিকবার বলেছেন যে এরা হচ্ছে সব বাইরের লোক। মানে পশ্চিমবঙ্গটাকে তিনি মনে করতেন আলাদা একটা রাজ্য, যা ভারতবর্ষের মানচিত্রের মধ্যে নেই। কিন্তু তবুও তিনি বলতেন, তিনি সব জেনে বুঝে বলতেন। এখন প্রশ্ন হচ্ছে যে মমতা ব্যানার্জি যদি সত্যি তিনি একজন সত্যিকারের বাংলার ভালো চান, এরকম মানুষ হন, তাহলে তিনি সেই সময় যে কথাগুলো বলেছেন যে বাইরের লোক, তাহলে প্রশ্ন হচ্ছে মমতা ব্যানার্জি নিজে তিনি কেন রাজ্যসভায় সাংসদ করতে চলেছেন বাইরের লোক, হায়দ্রাবাদের একজন মহিলাকে তিনি রাজ্যসভা সাংসদ করছেন কেন? এই প্রশ্নের উত্তর মমতা ব্যানার্জি তথা পশ্চিমবঙ্গে যত তৃণমূল কর্মীরা তৃণমূল করেন তাদের কারোর কাছে নেই। আসলে মমতা ব্যানার্জি নিজে যেটা ভালো বুঝবেন সেটাই করবেন, বাকিদেরকে চাকর পোকা মাকড় এসব মনে করেন। যে সমস্ত তৃণমূলীরা এখনো বুঝতে পারছেন না যে আপনাদের জীবন নিয়ে এই ভদ্রমহিলা ছেলে খেলা করছে, শুধুমাত্র 200-500-1000 টাকা ছুড়ে দিয়ে বলছে মদ খাও, গুটখা খাও, এইসব খাইয়ে আপনাদেরকে তার দলে রেখে দেওয়ার একটা বিরাট পরিকল্পনা। এবং তিনি দলে এত কর্মীদের সমর্থন পান, দলের কর্মীরা রাত দিন মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেউ বললে কিছু বললে রে রে করে ওঠেন। তাদের প্রতি কিন্তু মমতা ব্যানার্জির কোনো বিশ্বাস নেই, কোনো বিশ্বাস আগেও ছিল না, কোনো বিশ্বাস এখনো নেই। এবং সেই কারণে রাজ্যসভার যে সাংসদ পদে দাঁড়াচ্ছেন যে 4 জন প্রার্থীর নাম এসছে, একজনও রাজনীতির সাথে সেভাবে যুক্ত নন। কি আশ্চর্যের বিষয় বলুন, যে তৃণমূল কংগ্রেসে যারা লড়াই করছেন, যারা মাঠে ঘাটে প্রতিদিন তৃণমূলের হয়ে গান গাইছেন, তৃণমূলের হয়ে প্রচার করছেন, তাদের কাউকে রাজ্যসভার টিকিট দেওয়া হলো না। এবং শোনা যাচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনেও আমরা দেখতে পাবো কারি কারি মানুষের ভিড়, যারা রাজনীতির সাথে কোনো অবস্থাতেই যুক্ত নন। সেই সমস্ত মানুষদেরকে প্রলোভন দেখিয়ে ভোটে দাঁড় করাবেন এবং ভোটে দাঁড় করিয়ে ভোটে জিতিয়ে তারপর তিনি আবার মুখ্যমন্ত্রী হয়ে তিনি আরো বাংলার কিভাবে সর্বনাশ করা যায় সেই রাস্তায় হাঁটবেন। কিন্তু বাংলায় যে সমস্ত তৃণমূল কর্মীরা এখনো তৃণমূল করেন, তাদের কাছে আমাদের বক্তব্য হচ্ছে যে আপনারা একবারও বুঝতে পারছেন না যে আপনাদের কথা ভাবেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনাদের কথা চিন্তা করেন না, আপনাদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। জানে আপনারা হচ্ছে কীট। মাঠে ঘাটে যে সমস্ত পোকামাকড় পাওয়া যায়, দেখা যায় না, সেই সমস্ত কীট মনে করে আপনাদের। এবং যে কারণে তিনি নিজে যেটা মনে করেন সেটাই করেন। এবং সেই কারণে রাজ্যসভার যে প্রার্থীর তালিকা, সেখানে দেখা যাচ্ছে 4 জনের নাম, এবং সেই 4 জনের মধ্যে থেকে একজনও তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী বা দলীয় নেতা বা দলীয় নেত্রী কেউ নেই, কারো স্থান নেই। কারণ মমতা ব্যানার্জি চান না, কারণ মমতা ব্যানার্জি বিশ্বাস করেন না তৃণমূল কর্মীদের, তৃণমূল নেতা নেত্রীদের। এটা আবারও প্রমাণিত হয়ে গেল। এবং শুধু তাই নয়, তিনি যখন নিজে বলেন যে বাইরের লোক, আবার সেই বাইরের লোককেই রাজ্যসভার প্রার্থীপদ দিতে তার কোনো অনীহা নেই, তার কোনো রকমের কাপন্নতা থাকে না। তার কারণ তিনি নিজেকে ছাড়া অন্য কাউকে বিশ্বাসও করেন না, এবং অন্য কারোর প্রতি তার কোনো মায়া মমতা দয়া এসব নেই। বাকি যা তিনি করেন রাস্তাঘাটে, সবটাই নাটক।
দর্শক, আমরা চারজন প্রার্থীর নাম বলছি রাজ্যসভায়, যে তালিকা যারা দাঁড়াবেন ভোটে, এবং এই যে তালিকা তৈরি করেছেন তিনি রাজ্যসভায়, যে প্রার্থীর তালিকা আমরা দেখতে পাচ্ছি, এটা চমক নয়, এটা হচ্ছে আত্মবিশ্বাসের অভাব। তৃণমূল কর্মীদের প্রতি আত্মবিশ্বাসের অভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূলী কোনো নেতা নেত্রীদেরকে দাঁড় করাবার সাহস পেলেন না। এবং আগামী বিধানসভাতেও কিন্তু আমরা এই দৃশ্যই দেখব। কাকে দাঁড় করাচ্ছেন তিনি, আর কেনই বা দাঁড় করাচ্ছেন, সেই প্রশ্নে আমরা এবার আসছি। প্রাক্তন ডিজিপি রাজীব কুমারকে তিনি দাঁড় করাচ্ছেন রাজ্যসভার প্রার্থী পদে। কেন বলুন তো? সারদা কাণ্ড মনে আছে? সেই কুণাল ঘোষের বাজনা বাজানো মনে আছে? একেবারে কুণাল ঘোষ বলতে যাচ্ছেন আর পুলিশ বাজনা বাজাচ্ছেন কোথায় না, গাড়ির মধ্যে দুম 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 করে আওয়াজ করছে। না, কুণাল ঘোষ কি বলছেন, যে সারদা মামলা সব থেকে বড় বেশি বেনিফিশিয়ারি হচ্ছেন একমাত্র মহিলা, যিনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই নাম পুলিশ বলতে দিত না, ঘাড় ধাক্কা দিয়ে হেজরাতে হেজরাতে আমরা দেখেছিলাম কুণাল ঘোষকে এক থানা থেকে আরেক থানায়, এক লকআপ থেকে আরেক লকআপে নিয়ে যেত পুলিশ। কোর্টের সামনে, সংবাদ মাধ্যমের সামনে বলতে বাধা দেওয়া হতো বারবার। তার কারণ কুণাল ঘোষ বারবার করে বলেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সারদা মামলার সব থেকে বেশি বেনিফিশিয়ারি, মানে সেখান থেকে কত কোটি টাকা যে ৯/৬ তিনি করেছেন, সেই ৯/৬ বক্তব্যই কিন্তু কুণাল ঘোষ বারবার করে বলেছেন মিডিয়ার সামনে, অন রেকর্ড। সেই সময়ে যিনি তথ্য প্রমাণ লোপাট করেছিলেন, সেই রাজীব কুমারকে তিনি রাজ্যসভার প্রার্থী পদে আনতে চাইছেন। কারণ রাজীব কুমারের কাছে সমস্ত তথ্য প্রমাণ আছে। রাজীব কুমার যদি কোনো কারণে বেঁকে বসেন, তাহলে মমতা ব্যানার্জিকে বাঁচাবার ক্ষমতা পৃথিবী কেন এই ভূ ভারতে কোনো দেবতার নেই। তাই রাজীব কুমারকে বেলপাতা দিয়ে, বেল দিয়ে সন্তুষ্ট করতে হবে তার মাথায় জল ঢেলে। আর সেই জল ঢালার জন্যই রাজীব কুমারকে রাজ্যসভায় প্রার্থী করিয়ে তাকে বুঝিয়ে দিচ্ছেন বারবার করে। আপনারা সকলেই জানেন, এর আগে সিবিআই যখন তার বাড়িতে রাজীব কুমারকে অ্যারেস্ট করতে গেছিলেন, সেই সময় তিনি ধর্ণা দিয়েছিলেন কোথায় না, ধর্মতলার মোড়ে। সেই নির্লজ্জ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন রাজীব কুমারকে পুরস্কার হিসাবে রাজ্যসভার প্রার্থী পদে আনতে চাইছেন। সেখান থেকে তাকে জিতিয়ে তাকে পুরস্কার দিতে চাইছেন যে ভাই রফা এটাকে বলে, বাংলার স্বার্থে নয়, নিজের স্বার্থে, মমতা ব্যানার্জির ঘৃণ্য রাজনীতির স্বার্থে, যিনি কোটি কোটি হাজার হাজার কোটি টাকার যে দুর্নীতির স্ক্যামের সাথে জড়িত, তার থেকে বাঁচতে রাজীব কুমারকে রাজ্যসভায় প্রার্থী করতে চাইছেন। দ্বিতীয় হচ্ছে কে, কোয়েল মল্লিক। ভাবুন, যে সিনেমাটাই ঠিক করে উঠলো না, রঞ্জিত মল্লিক ছাড়া কোয়েল মল্লিককে ভাবেই যায় না কখনো। কোয়েল মল্লিককে ভাবতে গেলে রঞ্জিত মল্লিক চলে আসবেন অটোমেটিক। তার বাবার পরিচয় যে মেয়ে পরিচিতি পেয়েছেন, সেই মেয়েকে হঠাৎ করে কেন দাঁড় করাচ্ছেন? কারণ এই কোয়েল মল্লিকের হাজবেন্ডের বিরাট ব্যবসা, প্রোডাকশন হাউস, এবং যে প্রোডাকশন হাউসের ব্যানারে এখন কোয়েল মল্লিক কাজ করেন, সেই প্রোডাকশন হাউসের মালিক হচ্ছে কোয়েল মল্লিকের হাজবেন্ড। এবং প্রচুর ব্যবসা আছে তাদের নানান রকমের। তাহলে টাকা পাওয়া যাবে কার থেকে? এই কাছ থেকে। প্লাস কোয়েল মল্লিককে ব্যবহার করা যাবে, প্লাস কোয়েল মল্লিকের সাথে রঞ্জিত মল্লিকের যে ইমেজ বাংলা জুড়ে, যে রঞ্জিত মল্লিকের মেয়ে রাজ্যসভায় প্রার্থী হয়েছেন, কোথাও তৃণমূল বাংলার মানুষকে নিয়ে ভাবেন না দর্শক। বাংলার মানুষকে কতটা বোকা বানাতে জানান, সব থেকে বড় বোকা বানাবার যিনি মাস্টার, তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তৃতীয় নম্বর হচ্ছে গায়ক বাবুল সুপ্রিয়। কারণ বাবুল সুপ্রিয়র অলরেডি কেরিয়ার খতম, তাই বাবুল সুপ্রিয়কে চাইছে যে একটা রাজ্যসভা সাংসদের সিট দিয়ে যদি জিতে যায়, বেচারা কিছু করে খাক। গান তো সেরকম তার নেই আর ঝুলিতে, সেভাবে তাকে দেখা যায় না। বিজেপিতে ছিলেন, সেই বিজেপি থেকে তিনি সরে গিয়ে তৃণমূলে ঝাঁপিয়েছেন।
তৃণমূলে ভেবেছিলেন অনেক কিছু করবেন, কিন্তু করতে পারেননি, তাই মমতা ব্যানার্জি চাইছেন তাকে একটা পুরস্কার দিতে। সেই পুরস্কারটা পেয়ে যাচ্ছেন বাবুল সুপ্রিয়। এইবারে সব থেকে বেশি ইন্টারেস্ট যেটা হচ্ছে মেনকা গুরুস্বামী। ইনি হচ্ছেন হায়দ্রাবাদের একজন বিশিষ্ট আইনজীবী এবং সেখানকার বাসিন্দা। তো তাকে হঠাৎ করে নিয়ে আসছেন কেন রাজ্যসভা সাংসদ হিসাবে? তার কারণ হচ্ছে এই মমতা ব্যানার্জি এতটাই সুবিধাবাদী এবং এতটাই নিজেকে ছাড়া অন্য কিছু বোঝেন না। বাংলার একটা মানুষের উন্নয়ন এই মমতা ব্যানার্জি করেননি, বরঞ্চ বাংলার কয়েক লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করেছেন এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাংলার লক্ষ লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করছেন এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নির্দ্বিধায় বলছি এবং সমস্ত তথ্য প্রমাণ আছে। বাংলার শিক্ষা ব্যবস্থা, বাংলার আইনি ব্যবস্থাকেও ভেঙে দেওয়ার একটা বিরাট চক্রান্তের মধ্যে সামিল এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বারবার করে বলতেন, যখনই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী রাজ্যে আসতেন, অমিত শাহ রাজ্যে আসতেন, বারবার করে চিৎকার করতেন যে বাইরের লোক, বাইরের লোক। আর হায়দ্রাবাদের একজন মহিলাকে আপনি রাজ্যসভা সাংসদ করছেন কেন? তার কারণ হচ্ছে আইপ্যাকের মামলা। সেই মামলায় এই ভদ্র মহিলা, যিনি মমতা ব্যানার্জির হয়ে লড়াই করছেন সুপ্রিম কোর্টে, মেনকা গুরুস্বামী এনার নাম। ইনি হায়দ্রাবাদে থাকেন এবং একজন বিশিষ্ট আইনজীবী। ওনাকে নিয়ে আমাদের কিছু বলার নেই। উনি আইনজীবী যা পেশা, সেই পেশা অনুযায়ী তিনি কাজ করছেন। কিন্তু মমতা ব্যানার্জিকে নিয়ে বলার আছে, হায়দ্রাবাদের একজন মহিলাকে রাজ্য সাংসদ বানাচ্ছেন কেন? রাজ্যসভা সাংসদ বানাচ্ছেন কেন? ইনি কি বাইরের লোক নন? ইনি কি আপনার ঘরের লোক? হ্যাঁ, আপনার ঘরের লোক। কারণ ওই যে ফাইলে কি আছে, ওই ফাইলটাকে চাপা দিতে হবে। তো যতদিন সময় থাকে, যতটা সময় পেরোনো যায় সুপ্রিম কোর্টে মায়ের মামলা, তারিখের পর তারিখ নিয়ে যেদিন আপনি মারা যাবেন, তারপর মামলা ওপেন হবে, বলবে তো মারা গেছে, ডেথ সার্টিফিকেট দিয়ে দিল। আর প্রকৃত সত্যটা কি বাংলার মানুষের কাছে এলো না। তৃণমূলীরা লাফালাফি শুরু করলো, ভাইপোকে দিয়ে বিভিন্ন জায়গায় পোস্টার ব্যানার করিয়ে মালা পরিয়ে, অমর শহীদ মমতা ব্যানার্জি, ভারতবর্ষের ইতিহাসে আপনার নামটা তুলে দিল। কিন্তু দুঃখিত মমতা ব্যানার্জি, দুঃখিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনাকে আমরা বলছি, ভারতবর্ষের ইতিহাসে যখন লেখা হবে এই যে পিরিয়ডে পশ্চিমবঙ্গের যে করুণ অবস্থা, ভয়ঙ্কর বাজে অবস্থা, ভয়ঙ্কর বিশৃঙ্খলা, একের পর এক শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, রাজ্যের বিভিন্ন কর্মক্ষেত্রে সরকারি জবে দুর্নীতি, ডাক্তার মহলের মধ্যে দুর্নীতি, আইনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন দুর্নীতি, এই সমস্ত কিছুর একটা ইতিহাস যখন লেখা হবে, সেখানে লেখা থাকবে যে সব থেকে ভয়ঙ্কর সত্যান্বেষী এবং একজন অযোগ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি একটা সময় বাংলার শাসন করতেন, যার নেতৃত্বে বাংলাকে নষ্ট করার জন্য পৃথিবীর সব থেকে বড় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেটা কিন্তু পরিষ্কার ইতিহাসে লেখা থাকবে। ইতিহাসে লেখা থাকবে বাংলার সব থেকে বড় কুলাঙ্গার যিনি, তিনি হচ্ছেন এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দর্শক, আমরা রাজ্যসভার প্রার্থী নিয়ে আলোচনা করলাম এবং রাজ্যসভায় যে 4 জন প্রার্থী হচ্ছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এরা কেউই কিন্তু সেইভাবে রাজনীতির সাথে যুক্ত নয়, কিন্তু মমতা ব্যানার্জি তাদেরকেই নিয়ে আসছেন। তার কারণ মমতা ব্যানার্জি নিজের প্রতি বিশ্বাস নেই। আর তিনি জানেন যে তিনি যে দুর্নীতি এবং যেভাবে মুখ্যমন্ত্রী হয়েছেন, এবং সেইভাবেই তাকে নিচে নেমে আসতে হবে, গড়াগড়ি করতে করতে মানুষ তাকে টেনে হিজড়ে নিচে নামাবেন। তো সেই দিন খুব সামনেই, এবং 2026-এর যে বিধানসভা ভোট, অনেকে অনেক রকম কথা বলছেন, কিন্তু আমরা একটাই কথা বলবো, কাকে ভোট দেবেন সেটা ভাবুন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভোট দেবেন না, এইটা একেবারে স্পষ্টত মাথার মধ্যে ঢুকিয়ে নিন। যদি না ঢোকাতে পারেন,
তাহলে বাংলার ভবিষ্যৎকে নষ্ট করার জন্য আপনিও সমান দায়ী হয়ে থাকবেন আগামী প্রজন্মের কাছে। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।